যতগুলো আন্দোলন হয়েছে, যত লোক শহীদ হয়েছে, তার অধিকাংশ হচ্ছে শ্রমজীবী মানুষ। কিন্তু রাষ্ট্র গঠন করার পরে, যেমন আপনি যদি খেয়াল করেন, এই যে অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে যে লোক ডেপুটি সেক্রেটারি ছিল, সে জীবনে কোনদিন জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি কিছু না হয়ে সেক্রেটারি। তার মানে এই রাষ্ট্র সবচেয়ে বেশি বড় আকারে গাদ্দারি করেছে হচ্ছে শ্রমজীবী মানুষের সাথে। আলোচনাটা আসলে হওয়া দরকার আপনাদের এই যে দুইজন শহীদ হয়েছেন, বদিউজ্জামান এবং আব্দুল লতিফ। আপনারা যদি খেয়াল করেন, এরা হচ্ছে সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জে শহীদ হয়েছে। কিন্তু বাংলাদেশ যখন তৈরি হয়েছে, এ পর্যন্ত আজ তক এই শ্রমজীবী মানুষের কোন শিকার, সেটা রাজনৈতিক তত্ত্বে বলেন এবং দেশের বাস্তবতায় বলেন, কোথাও তার যেন স্বীকৃতি নাই এবং তাকে ভিত্তি করে বাংলাদেশ গঠন করার কোনো চেষ্টা নাই। আপনি যদি 1969 দেখেন, তাহলে দেখবেন এটা হচ্ছে যে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে, আত্মত্যাগ করেছে এবং শহীদ হয়েছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি শহীদ হয়েছে, আত্মত্যাগ করেছে শ্রমজীবী মানুষ। ঠিক একই ব্যাপার আমরা লক্ষ্য করি 1991 এবং 2024-এ যদি খেয়াল করেন, তাহলে দেখবেন হচ্ছে যে সবচেয়ে বেশি মানুষ আত্মাহুতি দিয়েছে, আত্মত্যাগ করেছে এবং শহীদ হয়েছে, তারা হচ্ছে শ্রমজীবী মানুষ। আপনি যদি ছাত্রের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষ, যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছে, তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষের সন্তান। তাহলে আমাদের আজকে আমার একটাই আবেদন যে আপনারা যে কনভেনশন করবেন, সেখানে বিভিন্ন অধিবেশনে আপনারা আলোচনা করবেন। আলোচনার মৌলিক বিষয় হওয়া দরকার আসলে শ্রমজীবীর মুক্তি কিভাবে হবে। কারণ যতগুলো আন্দোলন হয়েছে, যত লোক শহীদ হয়েছে, তার অধিকাংশ হচ্ছে শ্রমজীবী মানুষ। কিন্তু রাষ্ট্র গঠন করার পরে, যেমন আপনি যদি খেয়াল করেন, এই যে অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে যে লোক ডেপুটি সেক্রেটারি ছিল, সে জীবনে কোনদিন জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি কিছু না হয়ে সেক্রেটারি। তার মানে এই রাষ্ট্র সবচেয়ে বেশি বড় আকারে গাদ্দারি করেছে হচ্ছে শ্রমজীবী মানুষের সাথে। এবং আমাদের যদি কোনো আলোচনা করতে হয়, তাহলে আলোচনাটা করতে হবে, যেমন আপনারা বিভিন্ন রকমের বাইনারি রাজনৈতিক প্রশ্ন শুনেছেন, এটা কি সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক, কখনোই আসলে বামপন্থী রাজনীতি। এই যে শ্রেণী প্রশ্ন, অর্থাৎ শ্রমজীবী মানুষের দ্বারা যে এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছে, এই স্বীকৃতি, এই রাজনৈতিক প্রশ্ন কোথাও যায় নাই। আমার মনে হয় যে আপনারা যে কনভেনশন করবেন, কনভেনশনের বিভিন্ন অধিবেশনে একটা বিষয় নিয়ে আলোচনা করবেন যে এই মৌলিক শ্রেণী প্রশ্ন, অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র গঠনে যত আত্মাহুতি দেওয়া হয়েছে, সেটি আসলে দিয়েছে শ্রমজীবী মানুষ। এবং তারা ছাড়া আসলে কিন্তু প্রতিটি আন্দোলনে লক্ষ্য করা গেছে যে আন্দোলন পরবর্তী সকল সরকার এই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় চেষ্টা করে। আপনারা জানেন বাংলাদেশের কি অবস্থা, আমি পরিসংখ্যানে যাব না, কারণ এটা আমাদের বিষয় না। যে আজকে আমরা লক্ষ্য করেছি গত এক বছরে 30 লাখ নতুন দারিদ্র তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে এক বছরে আপনার বেকারত্ব 1 লাখ বেড়েছে। গত 3 বছরে আপনার এটা দ্বিগুণ হয়েছে। 38-40% লোক আপনার আসলে প্রকৃত কাজে নাই। এই বিতর্কের একটা মৌলিক প্রশ্ন হচ্ছে যে আসলে বাংলাদেশ রাষ্ট্রের যদি আপনি সমতা বলেন, আপনি মানবিক মর্যাদা বলেন এবং আপনি যদি ন্যায় ভিত্তিক সমাজের কথা বলেন, তাহলে এর মৌলিক দায়িত্ব হচ্ছে যে আপনার কিভাবে
শ্রমজীবী এবং শ্রমজীবী মানুষকে কেন্দ্র করে এই রাষ্ট্র বিনির্মাণ হবে। এটাই হচ্ছে মৌলিক প্রশ্ন। আচ্ছা, আপনারা যে আরো 5টি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন আপনাদের বিভিন্ন অধিবেশনে। আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে যে ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা দেয়া হয়, অর্থাৎ যেগুলো সোশ্যাল সেফটি নেট আছে, কিন্তু আপনি চিন্তা করেন আজকে নারী এবং পুরুষ দুইজনই কাজ করছে, তাহলে আমাদের লক্ষ্য করবেন যে কোনো চাইল্ড বেনিফিট নেই, বেকারত্ব ভাতা নাই। আপনার অধিকাংশ মানুষ আজকে যুব সমাজের পরে অনেক মানুষ হচ্ছে আপনার প্রবীণ মানুষের সংখ্যা বেশি। তার মানে বাংলাদেশ রাষ্ট্রের যে সর্বজনীন চরিত্র এখন পর্যন্ত ধারণ করতে হবে। এটা আপনাদের দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে যে রাষ্ট্র কিভাবে সবার হতে পারে, অর্থাৎ সর্বজনীন রাষ্ট্র কিভাবে গড়ে উঠতে পারে এবং সর্বজনীন সামাজিক নিরাপত্তা কিভাবে হবে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব কি এবং রাষ্ট্র কিভাবে দায়িত্ব পালন করবে। দ্বিতীয় বিষয়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আপনার বাংলাদেশে কেন আসলে আপনার কারিগরি শিক্ষার দিকে যাচ্ছে না, কারণ আমরা আমাদের সমাজ কোনোভাবেই আসলে শ্রমকে মর্যাদা দেই না। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন হয় না কেন? কারণ আপনি রাজমিস্ত্রির সাথে সম্মান দিয়ে কথা বলেন, আপনি কাঠ মিস্ত্রিকে তুই তোকারি করেন, আপনি হচ্ছে যে ইলেকট্রিসিটি মিস্ত্রিকে তুই তোকারি করেন। মেয়েকে বিয়ে দিতে চান, তখন সে কি করে? তখন ওই যে কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় বা কলেজে গিয়ে ভর্তি হয়। তার মানে দ্বিতীয় বিষয় আপনারা চেষ্টা করতে পারেন আলোচনা করতে যে সকল কর্মই সম্মান। এই আন্দোলন কিভাবে হবে? তাহলেই আসলে আপনার সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ শ্রমজীবী মানুষকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন ঘটা দরকার, এটা তৃতীয় বিষয় হতে পারে। চতুর্থ বিষয়, আপনারা খেয়াল করেছেন আমাদের জীবনে একটা বড় রকমের পরিবর্তন ঘটছে। আগে সংক্রামক ব্যাধি হতো, এখন হচ্ছে আপনার জীবন যাপিত ব্যাধি হয়, অর্থাৎ ডায়াবেটিস বাড়ছে, হার্টের রোগ বাড়ছে। একটা ব্যাধি যদি কোনো পরিবারকে ধরে তাহলে সেই পরিবার শেষ। কিন্তু রাষ্ট্র বলছে যে তার জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কোনো জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা, তাহলে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে হতে পারে, এটা চতুর্থ। আর আপনারা যেহেতু লক্ষ্য করেছেন অনেকেই গ্রাম থেকে এসেছেন, আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের প্রতিটি গ্রাম বা উপজেলায় কেন্দ্রীয় সরকারের উপস্থিতি আছে, কিন্তু কোন স্থানীয় সরকার নেই। কেন্দ্রীয় সরকারের উপস্থিতি আর স্থানীয় সরকার ব্যবস্থা এক না। অর্থাৎ হচ্ছে স্থানীয় সরকার হতে তিনটা জিনিস থাকে: কর প্রদান করার ক্ষমতা, অথবা সেবা প্রদান করার ক্ষমতা, অথবা আপনার সেখানে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা, এবং দ্বিতীয় হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষমতা। এই তিনটাই কিন্তু উপজেলা নেই, জেলা পরিষদ এটা আছে। কেন্দ্রীয় সরকারের স্থানীয় পর্যায়ে উপস্থিতি, অর্থাৎ সকল লোককে ঢাকা আসতে হবে, ঢাকাই সবকিছু, এইটা মানতে হবে। তার মানে আপনাদের স্থানীয় সরকার নিয়ে যাতে আপনাদের জনসেবা থেকে শুরু করে সকল সেবা, রাষ্ট্রীয় পরিষেবা যাতে স্থানীয় পর্যায়ে। তার মানে কিভাবে আপনি স্থানীয় সরকারকে গড়ে তুলবেন যাতে আপনি সেই সরকারকে জবাবদিহি করতে পারেন, আপনার বাড়ির কাছে সরকার। এবং শেষ ব্যাপার আমি বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আপনারা যেহেতু আন্তর্জাতিকতা বিশ্বাস করেন, তাহলে আমরা লক্ষ্য করছি যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আপনার পরিস্থিতি আছে। তাহলে আমরা যেটা করা দরকার, আমাদের চিন্তা করা দরকার যে শান্তি এবং সমৃদ্ধি বঙ্গোপসাগর এলাকা আমরা কিভাবে গড়ে তুলব। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে।
শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।